কথায় আছে বিপদ যখন আসে চারদিক থেকে আসে। হাসনাত আব্দুল্লাহ, যাকে সবসময় আমি জলহস্তি বলে ডেকে থাকি, ভালোবেসে ডাকি, আদর করে ডাকি। হাসনাত কিন্তু আমার জুনিয়র ছোট ভাই। হাসনাত আব্দুল্লাহ সবসময় অনেক উচ্চ গলায় কথা বলে, উচ্চ স্বরে কথা বলে, ভালোই লাগে, কারণ ছাত্রলীগের প্রোডাক্ট, তাই তো? এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে কেন্দ্র করে হাসনাত এবং সার্জিস অতি উৎসাহী বক্তব্য দিয়েছে। তারা শেখ হাসিনাকে গালমন্দ করেছে এবং শেখ হাসিনাকে হাসিনা ছাড়া কোনো কথাই তারা বলতে পারে না, এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদককে গালমন্দ করেছে, ছাত্রলীগকে কুত্তা লীগ বলেছে। অসংখ্য, মানে একটা সংগঠনকে পচানোর জন্য, সোশ্যাল মিডিয়াতে গালমন্দ করার জন্য যত ধরনের গালাগালি করা দরকার প্রত্যেকটাই হাসনাত এবং সার্জিস করেছে। হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম ছাত্রলীগের প্রোডাক্ট, অর্থাৎ এরা ছাত্রলীগ করেছে দীর্ঘদিন। তারা এখন বলতেছে জোরপূর্বক করানো হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে কলাম লেখা ইত্তেফাক এবং জনকণ্ঠের মতো পত্রিকায় এটাও কি জোর করে করানো হয়েছিল? এটা কি আপনাদের বিশ্বাস হয় যে একজন মানুষের ভেতর থেকে জোর করে আবেগপূর্ণ লেখা বের করা যায়? আবেগ ঠিক তখনই বহিঃপ্রকাশ পায় যখন তার ভেতরে সেটাকে ধারণ করা হয়। আমি বঙ্গবন্ধু প্রেমী। আমি যদি বঙ্গবন্ধুকে ভালো না বাসতাম, পছন্দ না করতাম, শ্রদ্ধা না করতাম, তবে আমার ভেতর থেকে বঙ্গবন্ধুর প্রতি যে ভালোবাসা, যে অনুভূতি, সেটা কিন্তু আপনারা দেখতে পাইতেন না এবং এটা কোনোভাবে বের হতো না। আমি যদি জিন্নার প্রেমিক হতাম, আমি যদি ইয়াহিয়ার প্রেমিক হইতাম, তাহলে আমার ভেতর থেকে ওই ইয়াহিয়ার প্রেমটাই বের হতো। তো আলটিমেটলি হাসনাত, সার্জিস তারা যে বঙ্গবন্ধুকে নিয়ে বিবৃতি দিয়েছে, স্টেটমেন্ট দিয়েছে, কলাম লিখেছে, শেখ হাসিনাকে প্রাণপ্রিয় নেত্রী বলে অভিহিত করেছে, এগুলা কিন্তু ভেতর থেকেই এসেছিল তৎকালীন সময়ে। কিন্তু 5 আগস্ট পরবর্তী তারা পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। এখানে একটা পয়েন্ট আপনাদেরকে ধরতে হবে, সেটা হলো হাসনাত এবং সার্জিস ছাত্রলীগের প্রোডাক্ট, এবং তাদের যে বর্তমান রাজনৈতিক দল এনসিপিতে তাদের বিরুদ্ধে একটা রিউমার আছে যে এরা গাদ্দার, অর্থাৎ অনসে গাদ্দার অলওয়েজ গাদ্দার। হাসনাত, সার্জিস ছাত্রলীগের সাথে গাদ্দারি করেছে। আমরা যেইটুকু জানি 4 আগস্ট রাত পর্যন্ত হাসনাত এবং সার্জিস ছাত্রলীগের পারপাসটাই সার্ভ করেছে, বাট 5 আগস্ট যখন পট পরিবর্তন হয়ে গেল, বাংলাদেশের সেই জলপাই বাহিনী যখন উন্মুক্ত করে দিল ঢাকার রাজপথ, ঢাকায় প্রবেশদ্বার খুলে দিল, তখন তাদের ঘোল পাল্টে গেল। তারা 5 আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে তারা প্রচুর, মানে একদম ঘোর আওয়ামী বিরোধী হয়ে গেলেন। শেখ হাসিনাকে গালমন্দ করতেছেন, ফাঁসিতে ঝোলাবেন, ওইটা করবেন, সেইটা করবেন, অনেক কথা। বাট এন্ড অফ দ্য ডেতে গিয়ে তাদেরকে কিন্তু কেউ বিশ্বাস করে না। খোদ এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম, এরা কিন্তু কেউ হাসনাত এবং সার্জিসকে বিশ্বাস করে না, কারণ তারা সবাই জানে এরা হচ্ছে গিয়া গিরগিটি, এবং গিরগিটির বর্ণ যে কোনো সময় পরিবর্তন হয়ে যাবে, ক্ষমতার গন্ধ পেলে তারা অন্যদিকে চলে যাবে। এই হাসনাত এবং সার্জিস অতি উৎসাহী আচরণের কারণে কিন্তু গোপালগঞ্জে এরকম একটা ম্যাসাকার হয়েছে। গোপালগঞ্জে গেল সেনাবাহিনীর ট্যাঙ্ক এপিসির মধ্যে ঢুকে তারা সেখান থেকে সেফলি বের হয়ে চলে আসলো। সেখানে সাধারণ মানুষ তাদেরকে প্রতিহত করেছে, তাদেরকে সেইভাবে কর্মসূচি করতে দেয় নাই। সারা দেশে একটা প্রচলিত কর্মসূচি হলো, বাট গোপালগঞ্জের ক্ষেত্রে হয়ে গেল মার্চ টু গোপালগঞ্জ, যেটা 5 আগস্ট আমরা দেখেছিলাম। এই যে উস্কানি দেওয়া, পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুর কবরস্থানকে ভেঙে ফেলার একটা প্রচেষ্টা তারা চালিয়েছিল, বাট সেটা পারেনি। এতগুলা কথা বলতেছি, এতগুলা কথা বললাম, সবই আপনারা জানেন। কথাগুলো বলার একমাত্র কারণ হচ্ছে হাসনাত কিন্তু সেনাবাহিনীর অতি প্রিয় একজন পাত্র, এবং এনসিপি সেনাবাহিনীর একটা পলিটিক্যাল উইংস বলা চলে, এটা অনেকেই বলে, আমি জানি না। হাসনাতকে ক্যান্টনমেন্টে ঢুকতে বাধা দিয়েছে। 23 সেপ্টেম্বর সে মিরপুর অংশে যে গেট রয়েছে সেই ক্যান্টনমেন্টের, সেই গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করেছিল, বাট সেখানকার প্রহরীরা তাকে ঠেকিয়ে দিয়েছে। নিশ্চিতভাবেই প্রহরীদের এত সাহস ছিল না, যদি না হাইকমান্ড থেকে কোনো প্রকার নির্দেশ থাকতো। হাইকমান্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছিল বলে প্রহরীরা তাকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেন। সেখানে তিনি বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন। এরপর একাধিক সেনাবাহিনীর কর্মকর্তার সাথে তিনি যোগাযোগ করার চেষ্টা করেছেন, বাট তাকে ঢুকতে দেওয়া হয় নাই। এটা একটা সাইন বলতে পারেন, অনেকেই বলতে পারেন এটা জাস্ট সিম্পলি একটা নেওয়ার মতো বিষয়, বাট আমার কাছে কোনোভাবে এটা খুব সাধারণভাবে নেওয়ার একটা বিষয় না। এটা যদি সেনাবাহিনীর পরিকল্পিতভাবে হয়ে থাকে সেটা ভিন্ন প্রসঙ্গ, এবং সেনাবাহিনী যেহেতু তাদের খুব প্রিয় পাত্র, সেক্ষেত্রে এটা হতেই পারে, বাট এটা না হওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ
সেনাবাহিনীতে এখনো মুক্তিযুদ্ধপন্থী, এখনো আওয়ামীপন্থী, এখনো বঙ্গবন্ধু প্রেমী কর্মকর্তা কর্মচারী রয়েছে। তাদের একটা বিশাল অংশ কিন্তু এদেরকে পছন্দ করবে না, এটা খুব স্বাভাবিক। সেই জায়গা থেকে তাদেরকে ডাকতেই পারে বা তাদেরকে ঢুকতে নাও দিতে পারে, এটা হতে পারে, এটা বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন দিকে যাইতেই পারে। বাট এটা যে এক্স্যাক্টলি কি হয়েছে সেটা আমরা খুব শীঘ্রই জানতে পারবো, জানলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে ছোট ভাই হাসনাতকে কয়েকটা পরামর্শ দিতে চাই। হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম, তোমরা দুইজন যদি পারো সেনাবাহিনীর হাতে পায়ে ধরো, ভারতবর্ষের সাথে যোগাযোগ করো, একটা সেফ এক্সিট নিয়ে চলে যাও। অন্যথায় তোমরা যা করেছো, তোমাদের সব অন্যায় মাফ করে দেয়া হলেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুকে তোমরা যে অসম্মান করেছো, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে মব চালিয়েছো, এই 3টা কারণে তোমাদেরকে কোনো মাফ দেওয়া হবে না। তোমরা তো রাষ্ট্রদ্রোহ অন্যায় করে ফেলেছো, সেটা ধরো রাষ্ট্রপতির মাধ্যমে তোমাদের ক্ষমার একটা বন্দোবস্ত করে দেওয়া হলো, বাট এই বিষয়গুলো কিন্তু কোনো ক্ষমা হবে না। শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুভূতির জায়গা, সম্মানের জায়গা, ভালোবাসার জায়গা। সম্মানের জায়গায় যখন মানুষ আঘাত করে তখন কিন্তু মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, এবং পিঠ দেয়ালে ঠেকে গেলে মানুষ কতটা হিংস্র হইতে পারে, কতটা ভয়ানক হইতে পারে, সেটা সময় হলেই তোমরা দেখতে পারবা। সো তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, জলদি কথা বলো, দ্রুত ভিসার বন্দোবস্ত করো, চলে যাও। অন্যথায় যদি পট পরিবর্তন হয়, যদি গণেশ উল্টে যায়, সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ তোমাদেরকে স্রেফ কি করবে জানো, রাস্তায় ফালানোর সুযোগ পাবে না, টান দিয়ে ছিঁড়ে ফেলবে। মানে হাত দুই দিকে, পা দুই দিকে টান দিয়ে একদম মাঝখান থেকে ছিঁড়ে ফেলবে। ন্যাচারাল, আমি বললাম তাদেরকে ছিঁড়ে ফেলবে, কারণ তোমাদের যে পাপের বোঝা এতটাই ভারী হয়েছে, এখান থেকে তোমাদের মুক্ত হওয়ার কোনো পথ খোলা নাই। একটাই পথ আছে, ভারতের সাথে কথা বলো, এরপর একটা নিকোজিশনের মাধ্যমে সেফ এক্সিট নিয়ে চলে যাও। এবং তোমরা যে ভাবতেছো তোমাদেরকে রক্ষা করবে ডক্টর ইউনূস, ইম্পসিবল। জাতিসংঘ সফরে নিশ্চয়ই তোমরা দেখেছো, সেখানে প্রতিনিধি দল নিয়ে গেল, 3টা দলের নেতাকর্মী, তাদেরকে মবের হাতে ফেলে দিয়ে কিন্তু ডক্টর ইউনূস পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। এবং ঠিক সেম কাজটাই তিনি করবেন যখন তার সময় শেষ হবে, তিনি বুঝতে পারবেন যে বাংলাদেশে হয়তো বা তাকে আর স্টে করানোর মতো সুযোগ ডিপ স্টেটে নেই, সেই ক্ষেত্রে ইউনূস কিন্তু তোমাদের সবাইকে রেখে পালিয়ে যাবে। তখন কিন্তু তোমরা অভিভাবক শূন্যতায় ভুগবা। যদি বিএনপি তোমাদেরকে জানে রক্ষাও করে, সেটা কতদিন করতে পারবে সেটা তোমরাও বুঝতেছো, আমরাও বুঝতেছি। পরামর্শ থাকবে, দ্রুত চলে যাও। নুসরাত তাবাসসুম সম্ভবত অস্ট্রেলিয়া চলে গেছে, তো তোমরা অস্ট্রেলিয়া, কানাডা, যেখান থেকে তোমাদেরকে খুব সহজে ফিরিয়ে আনতে পারবে না এমন একটা দেশে চলে যাও, ওইখানে গিয়ে অ্যাসাইলাম সিক করো, যেটা করো না কেন করো, বাট বাংলাদেশে থেকো না। আমি তোমাদেরকে পরামর্শ দিতেছি, বাংলাদেশে থেকো না। বিদেশে আসলে তাও মরবা না, জীবনটা বেঁচে থাকবে। কষ্ট হবে চলতে তোমাদেরকে কেউ রাখবে না পাশে, তোমাদেরকে এক ঘরে করে দেবে বাঙালি কমিউনিটি, বাট জীবনটা বেঁচে থাকতে পারবা। আর তোমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, নিকটাত্মীয়দের কথা ভুলে যাও। এদের প্রত্যেককেই প্রচুর প্রচুর ভুগতে হবে, কারণ এরা এখন সুবিধা ভোগ করতেছে তোমাদের পাওয়ারের, তো এদেরকেও ওই সময় ভুগতে হবে। এবং বাংলাদেশে পট পরিবর্তন নভেম্বর ডিসেম্বরের মধ্যে হবে, এটা মোটামুটি নিশ্চিত, তোমরাও খুব ভালোভাবে জানো। এই জন্য তোমরা পুতায় গেছো, এই জন্য হয়তো বা সেনাবাহিনী তোমাদের মাথার উপর থেকে ছায়া সরিয়ে নিচ্ছে। এখন অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা দেখার জন্য প্রিয় দর্শক আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তবে সেনাপ্রধান হয়তো বা তার নির্দেশনাতেই ক্যান্টনমেন্টে এই এনসিপির টুকাই হাসনাতকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা হচ্ছে জেনুইন তথ্য। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।